ক্ষমতার লোভে হত্যা অগ্নিসন্ত্রাস করছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। শিক্ষা দেয়ার হুঁশিয়ারি। ভাঙনের মুখে বিএনপি, তারেকের আধিপত্যে নিষ্ক্রিয় সিনিয়র নেতারা, দল ছাড়ছেন অনেকে। শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে ৩ দলকে ডোনাল্ড লুর চিঠি, জাতীয় পার্টির কার্যালয়ে পিটার হ্যাস। বাসে আগুন দিতে গিয়ে হাতে নাতে ধরা ছাত্রদল নেতা, গণপরিবহনে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। গাজায় মানবিক সংকট, জ্বালানির অভাবে বন্ধ ৩ হাসপাতালে সেবা, দেশে দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও যা থাকছে: নন্দিত কথাশিল্পী হুমায়ুন আহমেদের জন্মদিন আজ। মৃত্যুর দশক পেরিয়েও জনপ্রিয়তার তুঙ্গে শব্দের জাদুকর। বিএনপি জামায়াতকে মুন্ডহীন দল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতার লোভে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। যারা অগ্নিসন্ত্রাস করে, মানুষ হত্যা করে, তাদেরকে উপযুক্ত শিক্ষা দেয়া হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেন সরকার প্রধান। খুলনার জনসভায় আবারও জনগণকে নৌকায় ভোট দিয়ে সেবা করার সুযোগ চান তিনি। তপু শাহিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। ৫ বছর পর খুলনায় কোনো জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার জনসভা ও বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঘিরে শিল্প, বন্দর ও বিভাগীয় নগরীটি জুড়ে উৎসবের আমেজ। সড়কে সড়কে শত শত তরুণ এবং মোড়ে মোড়ে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও প্ল্যাকার্ডে তাকে স্বাগত জানান খুলনাবাসী। সার্কিট হাউস ময়দানে নিচে নৌকা ও উপরে পদ্মা সেতুর আদলে তৈরি ৯০ ফুট দৈর্ঘ্যের সুবিশাল মঞ্চে যখন প্রধানমন্ত্রী এলেন, জনতার উচ্ছ্বাস তখন বাঁধ ভেঙেছে। হৃদয় দিয়ে এ সম্মাননার জবাব দিলেন সরকার প্রধানও। প্রথমেই ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৫টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। জনসভায় লাখো জনতার উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি প্রতিশ্রুতি পূরণ করে না, তাদের কাজ মানুষ খুন। তারা জ্বালাও পোড়াও হত্যা করে, আর আওয়ামী লীগ সরকারে থাকলেই জনগণের কল্যাণ হয়। ওই সন্ত্রাসী দল বিএনপি জামাত জোট, এরা তো মানুষের জন্য কাজ করে না। একজন তো এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত, আর একজন ২০০৭ সালে মুশকিলা দিয়েছিল, মুসলেখা দিয়ে বলেছিল যে আর কোনোদিন রাজনীতি করবে না। এখন লন্ডনে বসে বসে যত টাকা দুর্নীতি করে চুরি করেছিল সেই টাকা খরচ করে আর আগুন জ্বালিয়ে মানুষ মারে। এই মানুষ খুন, এটাই হচ্ছে তাদের একমাত্র গুণ, আর কোনো গুণ বিএনপির জামাতের নেই। হত্যা সন্ত্রাসকারীদের উপযুক্ত শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, দেশে শ্রমিকদের আড়ালে কারা অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে তা খুঁজে বের করা হবে। এই মূল্যস্ফীতি বেড়েছে বলে সরকারি কর্মচারীদের জন্য মাত্র ৫% বাড়িয়েছে, আর গার্মেন্টস শ্রমিকদের জন্য ৫৬% বাড়ানো হয়েছে তাদের মজুরি। তাহলে তাদের আপত্তিটা কোথায়? ১৯টা শিল্প কলকারখানা তারা ভেঙেছে। এই ধ্বংস কারা করছে, এদের মধ্যে কারা আছে সেটাই খুঁজে বের করা দরকার। নৌকা উন্নয়ন ও স্বাধীনতা দিয়েছে স্মরণ করিয়ে দিয়ে আবারও নৌকা মার্কায় ভোট চান তিনি। আগামী নির্বাচন আসলে নৌকা মার্কায় ভোট আপনারা দেবেন কিনা বলেন, আপনারা হাত তুলে বলেন। নৌকা স্বাধীনতা দিয়েছে, নৌকা উন্নয়ন দিয়েছে, নৌকা আজকে মার্কায় ভোট দিয়েছেন বলে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বঙ্গবন্ধু কন্যা আরো বলেন, জনগণই তার পরিবার, গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই উন্নয়ন চলমান ও দৃশ্যমান। সরকারের টানা ১৫ বছরের মেয়াদে বদলে গেছে গোটা দক্ষিণবঙ্গ, বদলে গেছে গোটা দেশ। পদ্মা সেতু সহ অসংখ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে খুলনা ক্রমশ পরিণত হচ্ছে বিশ্বমানের শিল্পনগরীতে। এরই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, পূর্ণাঙ্গ উন্নয়ন চাইলে রক্ষা করতে হবে সরকারের ধারাবাহিকতা। আর তাই আসছে নির্বাচনে আবারও নৌকার পক্ষে ভোট চাইলেন তিনি।
পাশাপাশি হত্যা, সন্ত্রাস, লুটেরা বাহিনী যেন আর কখনো ক্ষমতায় আসতে না পারে সেই সিদ্ধান্ত নিতেও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, খুলনা। ভাঙনের মুখে বিএনপি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ অসুস্থতা, তারেক রহমানের একক আধিপত্য এবং সিনিয়র নেতাদের নিষ্ক্রিয়তায় এমনিতেই দুর্বল হয়ে পড়েছে দলটি। 28 অক্টোবরের পর রাজনৈতিক সংগঠকদের স্থলে সন্ত্রাসী ক্যাডারদের উপর তৈরি হয়েছে নির্ভরশীলতা। দলীয় চেয়ারপারসন এবং পলাতক সিনিয়র ভাইস চেয়ারম্যান সাজাপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে প্রধানমন্ত্রী মুখ হাজির করতে পারছে না দলটি। বিশ্লেষকরা বলছেন বিএনপি নিজেই রুগ্ন ভগ্ন। অভ্যন্তরীণভাবেই দলে ভাঙনের উর্বর পরিস্থিতি বিরাজ করছে, জানাচ্ছেন মানিক সিকদার। 28 অক্টোবরের সহিংসতার পরপরই নাটকীয়ভাবে কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল। ভিডিও চিত্রে লক্ষ্য করা যায় কি কর্মসূচি দেয়া হবে সে বিষয়ে তিনি নিজেই অন্ধকারে। আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল। বিএনপির আন্দোলনের গতি প্রকৃতি এবং কর্মসূচি নির্ধারণ পুরোটাই হচ্ছে লন্ডন থেকে। তারেক রহমান ও তার আশেপাশের লোকজনের সমন্বয়ে দলের ফোরাম বা সিনিয়র নেতাদের নেই কোনো গ্রাহ্যতা। বিএনপিতে এককভাবে এখন তারেকের রাজত্ব। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘমেয়াদী অসুস্থতায় তারেকের নির্দেশনায় চলছে দল। স্থায়ী কমিটি, নির্বাহী পরিষদ, জেলা কমিটি বা তৃণমূলে নেই কোনো চেইন অফ কমান্ড। দল থেকে সরাসরি তৃণমূল নেতাদের সঙ্গে জুম বৈঠক করেন তারেক, এমনকি কমিটিও গঠন করে দেন। বিশ্লেষকরা বলছেন এর ফলে উপেক্ষিত হচ্ছে উচ্চ ও মধ্যসারির নেতৃত্ব। বিএনপির চেইন অফ কমান্ড ভেঙে গেছে আজকে থেকে 22 বছর আগে। ওই সময়ে যারা বিএনপির সিনিয়র লিডার ছিলেন, লাইক তরিকুল ইসলাম, লাইক মান্নান ভুইয়া, এই ধরনের একদম জাদরেল নেতা, ওনারা কিন্তু খালেদা জিয়ার ছেলের কারণে ওই লেভেলের, ওই স্ট্যান্ডার্ডের নেতারা কিন্তু গ্র্যাজুয়ালি পার্টিতে আস্তে আস্তে নীরব নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। তারেকের কারণে 2001-2006 মেয়াদে দলের সঙ্গে বিচ্ছেদ ঘটে জিয়া রহমানের সহচর বদরুদ্দোজা চৌধুরী ও অলি আহমেদের। 2012 সালে নাজমুল হুদা আর নিকট অতীতে খালেদা জিয়ার ঘনিষ্ঠ মোসাদ্দেক আলী ফালু, ইনাম আহমেদ চৌধুরী, শমশের মবিন চৌধুরী, তৈমুর আলম খন্দকার সহ আরও অনেকেই। বহিষ্কৃত হয়েছেন শওকত মাহমুদ, নিষ্ক্রিয় মেজর হাফিজউদ্দিন আহমেদ। সর্বশেষ বিএনপির 6ষ্ঠ জাতীয় সম্মেলন হয় 2016 সালের মার্চ মাসে। 19 সদস্য থেকে স্থায়ী কমিটিতে সক্রিয় 7-8 জন মাত্র। এই অবস্থায় বহুবার কোরাম সংকটে ভুগতে হয়েছে বিএনপিকে। কাণ্ডজ্ঞানহীন পদক্ষেপ যারা নেয় তাদের সঙ্গে কিন্তু বিবেকবান, শুভবুদ্ধি সম্পন্ন কোনো লোক একসঙ্গে রাজনীতি করতে পারে না। এরকম ভঙ্গুর এবং বহুধা বিভক্ত দল নিয়েই বারবার আন্দোলনের হুঙ্কার দিচ্ছে বিএনপি। রাজনীতিবিদদের চেয়ে দলের লবিস্ট, থিঙ্ক ট্যাঙ্ক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কদর বেশি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে 28 অক্টোবর ছিল বিএনপির জন্য টার্নিং পয়েন্ট, কিন্তু সহিংসতায় এবং অতঃপর হরতাল অবরোধে, অগ্নিসন্ত্রাসে আবারও রাজনৈতিক প্রক্রিয়া থেকে বিচ্যুত হয়ে পড়েছে দলটি। সন্ত্রাসী ক্যাডারদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে কর্মসূচি। এইভাবে তো একটা পার্টিতে আসলে নেতাকর্মীরা কখনো বুঝবে না যে আসলে পার্টি কোন লাইনে যাচ্ছে। অবরোধ অকার্যকর হয়ে পড়ায় নির্বাচনে অংশগ্রহণ ছাড়া পথ নেই উত্তরণের। কিন্তু খালেদা জিয়া এবং তারেক রহমান সহ দলের একাধিক সিনিয়র নেতাই সাজাপ্রাপ্ত, অংশ নিতে পারবেন না নির্বাচনে। বিএনপি নির্বাচনে আসলেও প্রধানমন্ত্রী পদের জন্য নেই কোনো জুৎসই প্রভাবশালী মুখ। বিএনপির যে নেতৃত্ব বর্তমান রয়েছে সেই নেতৃত্বের সঙ্গে অন্যান্য নেতৃবৃন্দের সম্পর্ক নেই, আবার নেতৃত্বের সঙ্গে তৃণমূল যারা কর্মী রয়েছে তাদের সম্পর্ক নেই। বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থায় দলে দেখা দিয়েছে সংকট। অসন্তুষ্ট এবং বঞ্চিতদের দল ত্যাগের সম্ভাবনা বাড়ছে। 15 বছর ক্ষমতার বাইরে থাকায় অনেক নেতাকর্মী কষছেন নতুন সমীকরণ। তারেক রহমান দেশের বাইরে থেকে তিনি যেভাবে দলটি পরিচালনা করছেন, এইটা কোনোভাবেই দলের অনেক নেতা কর্মী তারা গ্রহণ করতে পারছে না। তবে তফসিল ঘোষণার পরপরই দৃশ্যপটের বদল লক্ষ্য করা যাবে বলেও মত দেন বিশেষজ্ঞরা। কাজেই তার অস্তিত্ব কিন্তু নিজেই হুমকির মধ্যে রেখে দিয়েছে। মানিক সিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
বাংলাদেশের প্রধান ৩ রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এরই মধ্যে লুয়ের চিঠি জাতীয় পার্টির কাছে পৌঁছে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার কাস। দুপুরে দলটির বনানী কার্যালয়ে দলটির চেয়ারম্যান GM কাদেরের সাথে দেখা করে তিনি এ চিঠি তুলে দেন। পরে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচন বিষয়ে একই ধরনের চিঠি আওয়ামী লীগ ও বিএনপিকেও দেয়া হয়েছে। চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশস্থ আমেরিকান রাষ্ট্রদূত, সম্মানীয় রাষ্ট্রদূত তিনি এসেছিলেন, তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর লিখিত একটা চিঠি নেই। উনি যা বললেন যে সেম চিঠি বাংলাদেশের 3টি দলকে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টিকে একই চিঠি। সেই চিঠির বিষয় খুব শর্টে বাংলাদেশে যুক্তরাষ্ট্র সরকার একটা ফ্রি, ফেয়ার, অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান। বাসে আগুন দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ছাত্রদল নেতা। উত্তরায় বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করে র্যাব। এদিকে অবরোধ অকার্যকর হয়ে পড়লেও মঙ্গলবার বাদ দিয়ে বুধ ও বৃহস্পতিবার আবারও অবরোধ ডেকেছে বিএনপি। বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস ঠেকাতে নজরদারি জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গণপরিবহনে সিসি ক্যামেরা লাগানো সহ যাত্রীদের ছবি তুলে রাখার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর ৩৮টি পয়েন্টে চলছে এই কার্যক্রম। রাসেল খানের রিপোর্ট। আবারও স্বরূপে বিএনপি জামায়াত, চোরাগোপ্তা হামলা, বাসে আগুন, ঝটিকা মিছিল। রাজনীতি বিচ্যুত হয়ে ফের অগ্নি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তারা। গেল ২৮ অক্টোবর থেকে ৪ দফা অবরোধে সারা দেশে পোড়ানো হয়েছে ১.৫ শতাধিক বাস। ত্রাস সৃষ্টির মাধ্যমে আতঙ্ক ও ভয় তৈরি করেই অবরোধ কার্যকর করার কৌশল নিয়েছে বিএনপি জামায়াত। বিভিন্ন সময়ে বাসে আগুন দিতে গিয়ে ধরা পড়েছেন বেশ কয়েকজন বিএনপি কর্মী। গান পাউডার সহ আটক করা হয়েছে যুবদল নেতাকে। মঙ্গলবার অবরোধের সময় উত্তরায় বাসে আগুন দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মামুন। যাত্রী বেশে বাসে চড়ে আগুন দেওয়ার কৌশল নিয়েছে আগুন সন্ত্রাসীরা। বিএনপি জামায়াতের নাশকতা রোধে নজরদারি জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গণপরিবহন আসছে সিসি ক্যামেরার আওতায়। বাসে যাত্রী বেশে উঠে তারপর আগুন দিয়ে চলে যাওয়া, এটি হচ্ছে এক ধরনের ফৌজদারি অপরাধ। এটি কোনোদিন রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এটি রাজনৈতিক কর্মসূচির নামে একটি অপরাজনীতি, অপসংস্কৃতি, অগ্নিসংযোগ, নাশকতা এবং নাশকতার মাধ্যমে অনেক সময় যাত্রীদেরকে পুড়িয়ে হত্যা করা হোক অথবা পুড়িয়ে আহত করা হোক। অগ্নি সন্ত্রাসের সাথে যুক্তদের কাউকে ছাড় দেওয়া হবে না। বিস্ফোরক উদ্ধার ছাড়াও আগুন সন্ত্রাসের নেটওয়ার্ক এবং অর্থদাতাদের খুঁজছে পুলিশ। বাস সাধারণত থামে, সেই সকল ইন্টারসেকশনে আমাদের সদস্যরা বাসে উঠে তারা বাসের সামনে এবং পেছনের ছবি সংগ্রহ করছে। কারণ এই বাসটি যদি কোথাও অগ্নিসংযোগের কারণ হয়ে বা অগ্নিসংযোগ ঘটে, কেউ যদি অগ্নিসংযোগ এই বাসে অগ্নিসংযোগ ঘটায়, তাহলে আমরা দেখতে পাবো যে এই বাসে কারা কারা ছিল। ডিএমপির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ যাত্রীরা। আসার সময় যাত্রাবাড়ির পুলিশ গাড়ির ভিতরে উঠছে, উঠে সারা দেখছে গাড়ির ভিতরে প্যাসেঞ্জার আসেনি, তো প্যাসেঞ্জারগুলো সব যাত্রাবাড়ি ওই সাইডে নেমে গেছে। তো পুলিশ দেখিয়া গাড়ি দেখছে খালি, তো পুলিশ ছবি টবি করে ভিডিও করে পুলিশ নেমে গেছে। আমার ছবি উঠাইতেছে, কেন উঠাইতেছে? এটা কি কোনো পরবর্তীতে কোনো প্রবলেম হবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা? তো এইটার ভিতরে আতঙ্ক থাকে মানুষের। একটা সাধারণ যাত্রী হিসাবে এক হিসাবে এটা হয়রানি, আরেক হিসাবে খুবই ভালো কাজ করতেছে। কারণ আমি যদি কোনো অকারণে, আমার মতন অনেক লোক আছে অকারণে জড়ায় যায়। আবদুল্লাপুরে চেক করতে আছে, মহাখালী চেক করতে আছে, যারে সন্দেহ হইতেছে ওরে নামাই চেক করতে আছে। অবরোধের প্রভাব নেই রাজধানীতে। ট্রাফিক সিগন্যালগুলোতে যানবাহনের জটলা। সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় ছেড়ে গেছে দূরপাল্লার বাস। রাসেল খান, ২১ টেলিভিশন, ঢাকা। নিষিদ্ধ সংগঠনের নেতারা যেভাবে কর্মসূচি ঘোষণা করে
বিএনপি নেতারাও সেভাবে কর্মসূচি ঘোষণা করছে বলে মন্তব্য করেছে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপির অবরোধের প্রতিবাদে আজও রাজধানীর মোড়ে সতর্ক অবস্থানে ছিল আওয়ামী লীগ। ইয়াকুব লিটুর ক্যামেরায় জানাচ্ছেন মানিক শিকদার। বিএনপির চতুর্থ দফার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে সতর্ক পাহারায় ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালে যাত্রাবাড়ি, ফার্মগেট, পান্থপথ, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপির অবরোধ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি জামাতের এই তথাকথিত অবরোধ বাংলার মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা যতদিন স্বাভাবিক জীবনে ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমাদের এই রাজপথে অবস্থান থাকবে। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ মোড়ে দলের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি গোপন আস্তানা থেকে কর্মসূচি ঘোষণা করছে, অবরোধের নামে গাড়ি পোড়াতে পেট্রোল বোমা নিক্ষেপ করছে। গর্তের মধ্যে ঢুকে চোর ডাকাত যেভাবে কাজ করে তার চেয়েও জঘন্য কায়দায় পেট্রোল বোমা নিয়ে মানুষের উপর হামলা পরিচালনা করছে। আন্দোলনে ব্যর্থ হয়ে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দিচ্ছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। যেটিতে কাজ করেন সেটিতে হামলা করা মানে, সেটাতে ভাঙচুর করা মানে নিজের গায়ে আঘাত দেওয়া। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। উপনির্বাচনে অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুর 3 আসনে 1টি ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের 2টি কেন্দ্রের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে এতে ফলাফলে কোনো পরিবর্তন না হওয়ায় শিগগিরই গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, কেন্দ্রগুলোতে জাল ভোট দেওয়া সংক্রান্ত তথ্য গণমাধ্যমে প্রকাশিত হলে এর ভিত্তিতে নির্বাচন কমিশন তদন্ত করে সত্যতা পায়। জাল ভোট দেওয়ার ঘটনার সাথে জড়িত 2 জনের বিরুদ্ধে মামলা এবং ভোট কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। এদিকে অন্য এক প্রশ্নের উত্তরে কমিশন সচিব জানান, তফসিলের জন্য নভেম্বরের প্রথমার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই কেন্দ্রে ভোট এর ফলাফল নির্বাচন কমিশন বাতিল মর্মে ঘোষণা করেছেন। এখন রিটার্নিং অফিসার ওই কেন্দ্রের প্রাপ্ত ভোট বাদ দিয়ে নতুন করে ফলাফল বিবরণী প্রেরণ করলে তারপরে কমিশন এই বিষয়ে গেজেট প্রজ্ঞাপন জারি করবেন। তার কারণ ওই আসনের যে 2 জন প্রতিদ্বন্দ্বী পদপ্রার্থী তাদের মধ্যে যে ভোটের ব্যবধান সেটা ওই কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি। এটা মাননীয় কমিশন বলেছেন যে নভেম্বর মাসের প্রথমার্ধে, সুতরাং প্রথমার্ধের দিন যেহেতু এখনও অনেক সামনে আছে, আপনারা অপেক্ষা করবেন। বাজার নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে কাল থেকে রাজধানীতে শুরু হচ্ছে ট্রাকে পণ্য বিক্রি। প্রাথমিকভাবে পেঁয়াজ, মসুর ডাল, আলু ও সয়াবিন তেল বিক্রি হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমনটাই জানিয়েছেন বাণিজ্য সচিব। পাশাপাশি টিসিবি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য বিক্রিও অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বাকিটা জানাচ্ছেন মেহেদি হাসান। পেঁয়াজের কেজি 100 টাকা ছাড়িয়েছে আরও আগেই। আমদানি ও দাম বেঁধে দিয়েও বাজার নিয়ন্ত্রণে রাখা যায়নি। প্রতি কেজি আলুর দামও ছাড়ায় 60 টাকায়। দাম নিয়ন্ত্রণে আলুও আমদানি হচ্ছে। এমন পরিস্থিতিতে সচিবালয়ে বাণিজ্য সচিব জানান, মঙ্গলবার থেকে রাজধানীতে শুরু হবে ট্রাক সেল। 25 থেকে 30টি জায়গায় 50 টাকা কেজি দরে পেঁয়াজ, 60 টাকা কেজিতে মসুর ডাল, 30 টাকা কেজিতে আলু এবং প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে 100 টাকায়। একজন কিনতে পারবেন সর্বোচ্চ 2 কেজি করে। আমাদের যে ফ্যামিলি কার্ড সেটা হচ্ছে এনআইডির সঙ্গে ট্যাগ করা। অনেকে কিন্তু এনআইডি দিতে পারে না, যেহেতু তার এনআইডির ঠিকানা এলাকায়, তার গ্রামে। সেই জন্য ঢাকা শহরে অনেক স্বল্প আয়ের মানুষ আছে যারা কিন্তু টিসিবির কার্ডের অন্তর্ভুক্ত হতে পারেনি। মূলত তাদেরকে চিন্তা করে এবং স্বল্প আয়ের মানুষের চিন্তা করেই আমরা কাল থেকে আবার ট্রাক সেলে উন্মুক্ত বিক্রির ব্যবস্থা করছি। টিসিবির কার্ডের মাধ্যমে রাজধানীতে 13 লাখ পরিবারকে কম মূল্যে পণ্য দেওয়া হচ্ছে। পাশাপাশি ট্রাক সেলের আওতায় আসবে আরও 9,000 পরিবার। আমাদের যে 1 কোটি পরিবার সারা দেশব্যাপী, অথবা 13 লক্ষ পরিবার হচ্ছে ঢাকা শহরে, এটার অতিরিক্ত 25 থেকে 30টা ট্রাক কাল থেকে যাবে। আরও বেশিও হতে পারে, যেটা বললাম যে আমরা যদি পণ্য সংগ্রহ করতে পারি। কারণ এই বিপুল পরিমাণ মানুষের জন্য পণ্য প্রতিনিয়ত সংগ্রহ করা দেশ থেকে বিদেশ থেকে, এটা একটা অনেক বড় কাজ। সচিব জানান, জানুয়ারিতে দেশীয় পণ্য বাজারে চলে এলেই দাম কমে যাবে। আর আমদানি পণ্যের দাম নির্ভর করবে ডলারের দাম ও আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমা বাড়ার উপর।
আন্তর্জাতিক বাজারে দাম উত্থান পতনের সঙ্গে কিন্তু তেল চিনি বিশেষ করে সমন্বয় করা হয়। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শব্দের জাদুকর হুমায়ুন আহমেদ শুধু বাংলা ভাষা সাহিত্যকে হৃদ্যই করেননি, বরং মানুষকে করেছিলেন বইমুখী। সব্যসাচী বিরল প্রজ এই প্রতিভা বাংলা ও বাঙালিকে সাজান অপরূপ শিল্প সুষমায়। জনপ্রিয় কথাশিল্পীর ৭৫তম জন্মদিনে বাকিটা জানাচ্ছেন আদিত্য মামুন এবং স্বয়ংভূ। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয়। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, নতুন রাষ্ট্রের জন্ম আর তার প্রেক্ষাপট মিলে হুমায়ুন তৈরি করেছেন ভিন্ন আঙ্গিকের গল্প। এমন বহুমাত্রিক কারণেই প্রতিবারের বইমেলা হয়ে ওঠে হুমায়ুনময়। প্রচ্ছদ শিল্পী, পাঠক, প্রকাশকদের মধ্যমণি এখনো হুমায়ুন আহমেদ। প্রয়াণের প্রায় এক যুগ হতে চললেও হুমায়ুন আহমেদ এখনো অবিকল, বহুল প্রজ এবং অনবদ্য এক নাম। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। চলাচলে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। বছরে ৩ থেকে ৪ বার সেই সাঁকো নির্মাণ করতে হয় স্থানীয় বাসিন্দাদেরকে। প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনাও, অথচ পূর্ণাঙ্গ সেতু নির্মাণের দাবি অধরাই থেকে যাচ্ছে। এই দুরবস্থা খোদ রাজধানীর আফতাবনগর ও রামপুরা এলাকার মাঝের জলাধারটিতে। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট, ছবি তুলেছেন মামুন মোল্লা। এটা নগর জীবন, পারাপার করতে হয় বাঁশের সাঁকোয়। সতর্ক থাকলে ভালো, একটু অসাবধানতায় ধপাস। জীবনটাই ঝুঁকির মধ্যে, তারপরও প্রয়োজন তো বাধা মানে না। জীবন জীবিকা, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে পার হতে হয় খাল। বলছিলাম রাজধানীর রামপুরা বেগুনবাড়ি খালের কথা, যেটা অর্ধশতক আগেও স্রোতস্বিনী নড়াই নদী ছিল। এখন এই ডিজিটাল যুগে কি আর আছে, বাঁশের সাঁকো আছে। গ্রামের ফিলটাই পাচ্ছি সবসময়, একটু শহরের ফিলটা যেন আমরা পাই। বাচ্চারা যাওয়া আসা করে, একটু বৃষ্টি হলে এগুলো সব স্লিপ করে। আমাদের কাম কাজ সবগুলো এইদিকে, তো এইদিকে আসা যাওয়া করতে আমাদের অনেক কষ্ট হয়। এখানে কলেজ আছে, ভার্সিটি আছে, সব স্টুডেন্টজন একসাথে আসে, পুরো সকালবেলা ভিড় হয়ে যায়। সিটি কর্পোরেশনের মধ্যে থেকেও যে নাগরিক সুবিধা পাচ্ছে না। বাঁশের সাঁকোর ওপরটা যতটা না ঝুঁকি, নিচেরটা তারও বেশি। কালো পানি জুড়ে বিছানো বৈদ্যুতিক তারের বিছানা, ময়লা আবর্জনা, সোয়ারেজ বর্জ্য কি নেই। মানুষের চাপ নিতে নিতে বাসও কাহিল হয় অল্প দিনেই। আসলে এখানে দেখার কেউ নাই, না হলে এতদিনে তো এই ব্রিজের কাজ ভালো মতো হয়ে যাওয়ার কথা ছিল। খালটাও প্রয়োজন, ব্রিজও প্রয়োজন। এই বছরও মনে করেন ৫ লাখ টাকার উপরে খরচ করছি। একটা ব্রিজ হবে, অন্তত পক্ষে আর কিছু না হোক, রিক্সাগুলি তো আসা যাওয়া করতে পারবে। রামপুরা ও আফতাবনগরকে যুক্ত করতে সেতু নির্মাণ না হবার পেছনে খালটি ভরাট করে ফেলার সূক্ষ্ম ষড়যন্ত্রের কথা জনজনে। যেভাবে দখল দূষণ চলছে, তাতে কয়েক বছরের মধ্যে এটি দাঁড়াবে সমতল একটা ভূমিতে। নদী আপনার আগে নদী বড় ছিল, অনেক নদী ওই যে বড় রয়েছে আশেপাশে, খাল ময়লা টলা ফালায়, পানি দুর্গন্ধ। শীতলক্ষা নদী বলি, বালু নদী বলি, তুরাগ নদী বলি, এদের সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত এই পানিটা সংযোগ আছে। নদী বলছি, তারা এটাকে খাল বললো, কবে এটাকে ড্রেন হিসেবে তারা ঘোষণা করবে? দুই দিক থেকে তাদের মতো করে তারা আরো নিশ্চয়ই এটাকে মেরে ফেলবে, এবং সেটা আমরা হতে দেব না। অন্য মৌসুমে যা হোক, নিজ দায়িত্বে কাজ চালিয়ে নেওয়া যায়। তীব্র শীত কিংবা ভরা বর্ষায় জনদুর্ভোগ পৌঁছে চরমে। সবার প্রশ্ন, কবে মিলবে এই জনদুর্ভোগের সমাধান? কবে এই নদীতে দেখা যাবে আস্ত একটি কনক্রিটের সেতু? এ যেন বাতির নিচে অন্ধকার। রাজধানী উত্তর সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে থাকার পরও এরকম গ্রাম্য পরিবেশে বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হয় আফতাবনগর রামপুরার বাসিন্দাদের। তাদের প্রতি বছরেই নিজেদের টাকা খরচ করে এরকম সাঁকো বানাতে হয়। আর জনপ্রতিনিধিরা, মেয়র, কাউন্সিলররা প্রতিবারই ভোটের সময় এসে প্রতিশ্রুতি দিয়ে যান যে এই সেতুটি স্থায়ীভাবে করে দেওয়া হবে। তাদের প্রতিশ্রুতি থেকে যায়, ভোগান্তিতে থাকে এই শহরের বাসিন্দারা। মোহাম্মদ নুরুন নবী,
একুশে টেলিভিশন, রামপুরা, ঢাকা। নোয়াখালী সুবর্ণচরে জৈব পদ্ধতিতে চাষ হচ্ছে নিরাপদ সবজি। ব্যবহার হচ্ছে না কোনো রাসায়নিক সার ও কীটনাশক। এসব সবজির দাম যেমন বেশি, বাজারে চাহিদাও ব্যাপক। সারা বছর সবজি চাষের মাধ্যমে চাষিরা এক ফসলি জমিকে পরিণত করেছেন 3 ফসলি জমিতে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এই কৃষকদের সহায়তা করছে। নোয়াখালী প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। নিরাপদ সবজি উৎপাদনে সফল নোয়াখালীর সুবর্ণচরের কৃষকরা। প্রতিটি বাড়ি যেন এক একটি কৃষি খামার। মাচাঙে ঝুলছে শশা, করলা, বরবটি, মিষ্টি কুমড়া, লাউ আর পানিতে মাছ ও হাঁস। জৈব ও সমন্বিত পদ্ধতিতে হচ্ছে চাষাবাদ। দাম তুলনামূলক বেশি পাওয়ায় খুশি সবজি চাষিরা। সুবর্ণচর উপজেলার চরক্লার্ক, মোহাম্মদপুর, চরবাটা, পূর্ব চরবাটা, চরজব্বার, চরজুবলি ইউনিয়নের 4 শতাধিক কৃষক প্রায় 350 হেক্টর জমিতে উৎপাদন করছেন নিরাপদ সবজি। কৃষকরা নিরাপদ ফসল উৎপাদনে জৈব সারের পাশাপাশি পোকামাকড় দমনে পরিবেশ বান্ধব ফেরামন ফাঁদ, ব্যাগিং, নেটিং, ম্যাজিক পদ্ধতি ব্যবহার করছেন। ফলে এসব সবজিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু নেই। আমরা সবজিতে কোনো বীজ ব্যবহার করি না। হলুদ ফাঁদ, লীল ফাঁদ, ফেরামন ফাঁদ ব্যবহার করি। আমার সবজিতে নিরাপদ। আমার 2.5 গানি জমিতে 1,80,000 টাকা চালান গেছে। আমি 1.5 লাখ টাকা বেচছি। আরো আল্লাহর রহমতে 2 থেকে 2.5 লাখ টাকা বেচার মতন ব্যবস্থা আছে। এখানকার উৎপাদিত সবজিকে কেন্দ্র করে উপজেলার সোলেমান বাজার, কালাদুর বাজার, ভূমিহীন বাজার ও হাতিয়া বাজার সহ বেশ কিছু স্থানে পাইকারি বাজার গড়ে উঠেছে। দূর দূরান্ত থেকে পাইকাররা প্রতিদিনই ট্রাক বোঝাই করে সবজি কিনে নিয়ে যাচ্ছেন। সবজি সারা বাংলাদেশে চলতেছে, খুবই ভালো চলতেছে, দামও আমরা ভালো পাইতেছি। এ সবজি দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। নিরাপদ ফসল উৎপন্ন করার কারণে বিভিন্ন ব্যারিরা আমাকে অ্যাডভান্স টাকা দিতেছে এবং আমার কাছে আসে বিক্রি করতেছে। সরকারের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন স্থানীয় উন্নয়ন সংস্থা সাগরিকার মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও ঋণ দিয়ে সহায়তা করছে। আমরা কৃষকদেরকে ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, নীল ফাঁদ, বিভিন্ন জৈব বালানাশক, ক্যাচো সার, টাইকো কম্পোস্ট সার এগুলো ব্যবহারের উপর প্রশিক্ষিত করেছি এবং কৃষককে দক্ষতা উন্নয়নে সাহায্য করেছি। মাছের বৃদ্ধি হচ্ছে, মাছও ঠিকমতো উৎপাদন হচ্ছে, পাশাপাশি সবজির উৎপাদন বাড়ছে, সেটা নিরাপদ, পরিবেশসম্মত। সংশ্লিষ্টরা বলছেন নিরাপদ সবজি স্বাস্থ্য ঝুঁকি কমায়, তেমনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। শেষ করছি বনসাই সংগ্রহশালার খবর জানিয়ে। ছাদ জুড়ে সবুজের সমারোহ। দেশি বিদেশি বিলুপ্ত প্রজাতি সহ হাজারো গাছ সংরক্ষণ করা হয়েছে বনসাই আকারে। বিক্রি নয়, সবুজায়নই এমন উদ্যোগ নারায়ণগঞ্জের চিকিৎসক দম্পতির। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বাড়ির নাম বৃক্ষকুঞ্জ। 5 তলার বাড়ির ছাদ জুড়ে হাজারো বেশি গাছে মেলে নামের যথার্থতা। বনসাই আকারে সংরক্ষিত আছে ছাতিম, হিজল, নাকলিঙ্গম সহ মূল্যবান আফ্রিকান বটবৃক্ষ এডেনিয়ামর। আছে অশোক, তমাল, কামিনী, করবি, ক্যামেলিয়া, কাঠমালতী, রঙন, জুই, টগর সহ হাজারো বেশি গাছ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারীর চিকিৎসক দম্পতির ছাদ বাগান জুড়ে গাছের প্রতি এ ভালোবাসা বিরল। 2015 সালে আসলে আমরা বারান্দা বাগান শুরু করি, কিছু ক্যাকটাস এবং কয়েকটি বনসাই নিয়ে শুরু করি। এরপর থেকে আজ এই 2023 সাল পর্যন্ত এই কয়েক বছরে আমাদের ইনশাল্লাহ 1800 স্কোয়ার ফুট ছাদ সম্পূর্ণটাই বনসাই ভরে গিয়েছে। ব্যবসা নয়, সবুজায়ন আর প্রকৃতির সাথে ভবিষ্যৎ প্রজন্মের সম্পর্ক দৃঢ় করতেই তাদের এমন উদ্যোগ। এই গাছের সাথে সেরকম সময় দিতে পারছি না, বা এই প্রয়াস থেকে আমরা আসলে ছাদ বাগান শুরু করি এবং আমাদের বাচ্চারাও যাতে সবুজের সাথে বড় হতে পারে, গাছগুলো চিনতে পারে, গাছের সাথে পরিচয় হতে পারে, এই জন্যই আমরা এত সংগ্রহগুলো শুরু করেছি। গ্লোবাল ওয়ার্মিং থেকে বেঁচে থাকার জন্যই আমাদের আসলে সবুজের সাথে বেড়ে উঠতে হবে এবং আমাদের একটা স্লোগান আছে আমাদের দুজনের, সেটা হলো সবুজে বাঁচি, সবুজ বাঁচাই। ছাদ বাগানে মুগ্ধ প্রতিবেশীরাও, যে কোনো সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। খুবই আনন্দ লাগে এবং বাচ্চাদের নিয়ে আসি। আমি এখানে প্রায়ই আসি গাছ দেখতে, গাছ খুব ভালো লাগে। কৃষি জাতীয় যেই কাজকর্মগুলো আমাদের উপজেলায় করা হয়, তো সেইগুলো কিন্তু আমরা নিয়মিত মনিটরিং রাখি এবং এদের যে কোনো কারিগরি সহযোগিতা প্রয়োজন হলে আমরা সেটা দিতে সর্বদাই সচেষ্ট থাকি। পরিবেশ রক্ষার পাশাপাশি আয়ের উৎস হতে পারে বনসাই বাগান, বলছেন
চিকিৎসক দম্পতি। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। আর এই সাথেই শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ক্ষমতার লোভে হত্যা অগ্নিসন্ত্রাস করছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি। ভাঙনের মুখে বিএনপি, তারেকের আধিপত্যে নিষ্ক্রিয় সিনিয়র নেতারা, দল ছাড়ছেন অনেকে। শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে 3 দলকে ডোনাল্ড লুর চিঠি, জাতীয় পার্টির কার্যালয়ে পিটার হাস। বাসে আগুন দিতে গিয়ে হাতে নাতে ধরা ছাত্রদল নেতা, গণপরিবহনে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। গাজায় মানবিক সংকট, জ্বালানির অভাবে বন্ধ 3 হাসপাতালের সেবা, দেশে দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল।